দর্শক আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রামগঞ্জ, বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ, উৎপাদন ঘাটতি নেই দাবি পিডিবির, বিতরণ লাইন আর কারিগরি ত্রুটিকে দোষারোপ। বেশিরভাগ সময় থাকছে না, প্লাস হচ্ছে আপনার রাতে থাকছে না কারেন্টটা। আগামী 7 দিন আমরা দেখব, 7 দিন পরে আমরা বৃহত্তর কর্মসূচি দেব। শহর বদলা হলেই গাছ পরে লাইন, গ্রামাঞ্চল কিংবা অনেক গাছপালার মধ্যে থেকে লাইন নিলে এগুলো প্রাকৃতিকভাবেও কিছু ওই যে এই ডিসরাপশনগুলো না। রাজধানী সহ আশপাশের জেলায় তীব্র গ্যাস সংকটে দুর্ভোগ চরমে। আমাদেরকে গ্যাস দিচ্ছে না এবং যখন তখন লাইনের গ্যাস বন্ধ করে দিচ্ছে। গ্রাহকগুলো আসে, তাদের চাহিদা অনুযায়ী আমরা গ্যাস দিতে পারছি না, কারণ প্রেশার অনেকটাই কম। ধুঁকছে শিল্প খাত, উৎপাদনে ধস নামায় বেতন ভাতা পরিশোধের চাপে অনেক কারখানা। এই মাসের বেতন দেওয়ার জন্য অগাস্ট মাসের প্রথম সপ্তাহে একটা সব লোন যদি দেওয়ার ব্যবস্থা করে বাংলাদেশ ব্যাংক বা সব শিডিউল ব্যাংকগুলির মাধ্যমে, এটা বিশাল উপকার হবে রপ্তানিকারকদের জন্য। চব্বিশের আন্দোলন দমাতে ডিজিটাল ব্ল্যাকআউটের নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। তদন্তে মিলেছে প্রশাসনিক হস্তক্ষেপের প্রমাণ। আভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে সুপরিকল্পিত উপায়ে ইন্টারনেটটা শাটডাউন হয়েছে। 5 আগস্ট ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। দুবাইয়ে বেনজিরের জামিন ইস্যুতে ব্যবস্থা নিতে বলা হয়েছে সরকার নিযুক্ত ল ফার্মকে। আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফিকেট কপি তুলে কথা বলবো, এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে। বাংলাদেশ চীন সম্পর্কে নতুন সম্ভাবনা দেখছে ঢাকা। বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় গুরুত্বারোপ, উন্নয়ন কৌশল আরও সুসংহত করতে একমত বেইজিং। হঠাৎ অস্থির চালের বাজার, সুগন্ধি আর সরু চালের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। রপ্তানির সুযোগ অপব্যবহারের অভিযোগ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছোঁয়া খন্দকার। গ্রামেগঞ্জে লোডশেডিংয়ের অতিষ্ঠ সাধারণ মানুষ। বেশ কিছু জেলায় বিদ্যুতের নিত্য আসা যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। ভুক্তভোগীরা বলছেন, দিনের কাজ রাতের ঘুম, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে লোডশেডিংয়ে। যদিও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি বলছে, চাহিদা উৎপাদনের মধ্যে পার্থক্য নেই, তাই সামনের দিনগুলোতে লোডশেডিংয়ের আশঙ্কা করছেন না পিডিবি চেয়ারম্যান। তবে বিতরণ লাইন ও কারিগরি ত্রুটির কারণে কোথাও কোথাও সংকট হচ্ছে বলে স্বীকার করেন তিনি। ক্যালেন্ডারে আষাঢ় মাস মানে ভরা বর্ষাকাল, বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে, আবার অনেক জায়গায় কড়া রোদ, কখনো কখনো তীব্র তাপদাহ। এ অবস্থায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা 15,500 মেগাওয়াটের মতো। সরকারি হিসেব বলছে উৎপাদনও কাছাকাছি, তার মানে উৎপাদন আর চাহিদার পার্থক্য নেই। যদিও বাস্তবতা ভিন্ন। যেমন কুষ্টিয়ার কথাই ধরা যাক, স্থানীয়রা বলছেন বিদ্যুতের নিয়মিত আসা যাওয়া রুটিন এখানে। একই অবস্থা উত্তরের জেলা নাটোরের বিভিন্ন উপজেলায়। এমনকি দিনরাতের অর্ধেক সময় বিদ্যুৎ থাকে কিনা সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। 24 ঘন্টার ভিতরে মনে করেন 15 বার বা 12 বার 15 বার 16 বার যাওয়াতে থাকে, বাইরে বাইরে করে। বেশিরভাগ সময় থাকছে না, প্লাস হচ্ছে আপনার রাতে থাকছে না কারেন্টটা। এই সমস্যা কবে সমাধান হবে আল্লাহ পাক জানে, সরকার জানে। কি করার, বিল তো আমরা ঠিক মতোই দিই, বিলের তো আর আমি সমস্যা দেখাইনি। এ অবস্থায় স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবন। ব্যবসা বাণিজ্য, দোকানপাট, বেচাকেনা থেকে শুরু করে নাওয়া খাওয়া ঘুম ব্যাহত হচ্ছে সবকিছুই। ভুক্তভোগীদের চাওয়া এ অবস্থার পরিবর্তন। প্রচুর গরম, দোকানপাটে ব্যবসা বাণিজ্য নাই,
ফ্রিজ চলাতে পারছি না। আমাদের যে শিক্ষার্থী আছে তাদের পড়ালেখা খুব বেশি ডিস্টার্ব হচ্ছে। বেশিরভাগ মানুষের মনে করেন টিউবওয়েল নাই, এখন সব মোটরের সব সিস্টেম, মনে করেন মোটর চালু করতে পারে না এমন টাইমে কারেন্ট থেকে। আমার 2 মোটর জ্বলে গেছে ভাই কারেন্টের সমস্যায়। ব্যবসা বাণিজ্য করতে খুব কষ্ট হইতেছে, কারণ আইসক্রিম গুলো যে ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক বিক্রি করতে পারতেছি না। বাড়ি যা আরামের জন্য যাই একটা ঘুমা খাওয়া দাওয়া করে একটা ঘুম পারবে, সেই ঘুমটাই যদি না পাতে পারে তাহলে কারেন্টের আমাদের প্রয়োজন নাই। গত কয়েকদিনের নিম্নচাপে ব্যাহত হচ্ছে আমদানি করা এলএনজি সরবরাহ। আবার কয়লাবাহী জাহাজ খালাসেও ঝামেলার খবর আছে। যদিও এসব কারণে জ্বালানি সংকটে বিদ্যুতের উৎপাদন ব্যাহত হয়নি এখনো। ফুয়েল রিজার্ভ যেভাবে আছে, কয়লা বলেন, তারপরে আমাদের তেল বলেন, কিংবা আমরা গ্যাস থেকে যদি এপিসোডের প্রবলেমটা ওভারকাম হয়ে যায়, আমি আশা করি না যে ব্যাপক কোনো কিছু হবে। যে সিস্টেমগত কারণে অল্প এই 2 জায়গায় কিছু হয়তো একটু ঘাটতি থেকে যাবে, বাট এটা আমরা অতিরিক্ত ভাবেই এই ইঞ্জিনগুলো চালায়, এটা কতটা সহনীয় পর্যায়ে রাখা যায় আমরা চেষ্টা করব। প্রশ্ন আসে, তাহলে গ্রামে গঞ্জে এত লোডশেডিং কেন? এর জন্য ঝড় বৃষ্টি আর বিতরণের কারিগরি ত্রুটিকে দোষলেন পিডিবি প্রধান। কিছু তো সমস্যা আছে, অনেক লম্বা লম্বা লাইন আছে। একটু এখন তো জানেন একটু ঝড় বাদলার সময়, একটু ঝড় বাদলা হলেই গাছ পড়ে লাইন, গ্রামাঞ্চল কিংবা অনেক গাছপালার মধ্যে থেকে লাইন নিলে এগুলো প্রাকৃতিকভাবেও কিছু ওই যে এই ডিসরাপশনগুলো না। সরকার বলছে লোডশেডিং এর ক্ষেত্রে শহর ও গ্রামে বৈষম্য হবে না। যদিও রাজধানী ঢাকা সহ বড় শহরগুলোতে ভোগান্তি নেই বললেই চলে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ঘন ঘন লোডশেডিং বন্ধ করা সহ 7 দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। সকালে প্রেস ক্লাব চত্বর থেকে জেলার নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান সড়ক ঘুরে পাওয়ার ডিস্ট্রিবিউশন অফিসের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে ঘেরাও কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। এ সময় বক্তারা বলেন, ঘন ঘন লোডশেডিং এর কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখাও। মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা ঘাটে বরফ উৎপাদন ব্যাহত হওয়ায় বিপাকে জেলেরা। 7 দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধান না হলে অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। পরে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা। আগামী 7 দিন আমরা দেখব। 7 দিন পরে আমরা বৃহত্তর কর্মসূচি দেব। দরকার হয় আমরা অফিসগুলোতে তালা মেরে বন্ধ করে দেব। তারপরেও আমরা বরগুনার দাবি আমরা আদায় করে ছাড়ব। বরগুনা জেলাতে যতটুকু বিদ্যুৎ প্রয়োজন সেই বিদ্যুৎ এখানে দিয়ে তারপর তারা অন্যত্র বিদ্যুৎ নিয়ে যাক। ঢাকা ও আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন স্থানে দিন দিন বাড়ছে গ্যাসের সংকট। চাপ কমে যাওয়ায় সিএনজি পরিবহন, শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের পোহাতে হচ্ছে ভোগান্তি। কোথাও কোথাও সিএনজি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কম থাকায় যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে। এতে বেশি বিপাকে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদেরও। লাইনে গ্যাস না থাকায় বাসাবাড়ির রান্নায় ঘটছে বিঘ্ন। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় প্রভাব পড়েছে শিল্প খাতেও। অনেকে শিল্প প্রতিষ্ঠান চালাতে পারছে না স্বাভাবিক সক্ষমতার উৎপাদন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে আগুনে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালটি পুরোপুরি চালু করতে আরও কয়েকদিন সময় লাগবে। তারপর হয়তো কিছুটা সংকট কমতে পারে। ফেনীতে আজকে 2-3 দিন আসলে তীব্র গ্যাস সংকট চলতেছে। গ্যাস সংকটে থাকার কারণে আমরা আসলে এখানে অনেক কষ্ট করতেছি। বাইরে খাওয়াই বাচ্চারা তো অসুস্থ হয়ে যাবে, কেমনে আমরা গ্যাস নাই কেমনে খাওয়াবো? সরকারে আমাদেরকে গ্যাস দিচ্ছে না এবং যখন তখন লাইনের গ্যাস বন্ধ করে দিচ্ছে। রাত 3টার সময় এসে পাম্পে দাঁড়াইলে ওই 100 প্রেসার গ্যাস পাই অর্ধেক। আমরা তো নিজের গাড়ি চালা যাই একটু অবাকতে, যারা হাজিরায় গাড়ি চালা তারা তো হাজিরাই দিতে না, 400 হাজিরা দিলে থাকে কি। এখানে যে গ্রাহকগুলো আসে তাদের চাহিদা অনুযায়ী আমরা গ্যাস দিতে পারছি না, কারণ প্রেসার অনেকটাই কম। তীব্র হচ্ছে জ্বালানি সংকট, কমছে শিল্পের উৎপাদন সক্ষমতা। বিশেষ করে পোশাক খাত চরম বিপত্তিতে। নির্দিষ্ট সময়ে ক্রয় আদেশের পণ্য সরবরাহ, ব্যাংকের ঋণ পরিশোধের চাপ, নতুন অর্ডার নেওয়ার ক্ষেত্রে প্রভাব, বেতন ভাতা পরিশোধে তৈরি হবে সমস্যা। পরিস্থিতির উন্নতিতে প্রচেষ্টা আছে, কিন্তু সুফল কবে মিলবে তা নিয়ে আছে প্রশ্ন। উদ্যোক্তারা বলছেন, গ্যাস বিদ্যুৎ সমস্যার কারণে 40% কমেছে উৎপাদন সক্ষমতা। এতে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকে থাকা কঠিন। উৎপাদন ধরে রাখা গেলে স্বস্তিতে থাকে বিপুল সংখ্যক মানুষ, কারণ শিল্পের চাকা ঘুরলেই নিশ্চিত হয় কর্মসংস্থান। এক্ষেত্রে নির্ভরতার নাম তৈরি পোশাক এবং বস্ত্র খাত।
কিন্তু দীর্ঘযাত্রার পর কিছুটা ক্লান্ত এই শিল্প খাত। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটে এই খাতের থমকে যাবার উপক্রম। সাম্প্রতিক তীব্র হয়েছে জ্বালানি সংকট, অর্থাৎ বিদ্যুৎ ও গ্যাসের দুষ্প্রাপ্যতায় উৎপাদন ধরে রাখাই কঠিন। 1 মাস ধরে চলা জ্বালানি সংকটে যেন কাহিল অবস্থা। কারখানায় বিদ্যুৎ থাকছে না গড়ে 5 থেকে 6 ঘন্টা, গ্যাসও থাকছে না দিনের বেশিরভাগ সময়, ফলে উৎপাদন কমেছে 40%। দৈনিক আমরা 135 মিলিয়ন এক্সপোর্ট করি এবং আমাদের এই এখনকার জ্বালানির সমস্যার কারণে আমাদের 40% হলো আমাদের ক্যাপাসিটি, অর্থাৎ 60% এফিসিয়েন্সিতে আমরা প্রোডাকশন করছি। ল্যান্ড বেজ স্টোরেজ সিস্টেম করতে হবে। এলএনজির উপরে আগামী আমাদের 3-4 বছর 5 বছর নির্ভরতা থাকতে হবে, সেই জন্য এলএনজি ইম্পোর্ট করতে হবে। এক্সপ্লোরেশন করার জন্য কাজ করতে হবে, যেটা টেন্ডার ফ্লোটিং হয়ে গেছে। বেশ কয়েকটি সমস্যার মুখোমুখি এখন তৈরি পোশাক খাত। বিদ্যুৎ ও গ্যাস না থাকায় রপ্তানি বিলম্ব হচ্ছে, অনেক ক্ষেত্রে করতে হচ্ছে এয়ার শিপমেন্ট, এতে বাড়ছে ব্যয়। নতুন ক্রয়াদেশ পাবার ক্ষেত্রেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্রয়াদেশে ধাক্কা লাগলে ব্যাংক ঋণের অর্থ পরিশোধও বিলম্ব হতে পারে। যথাসময়ে বেতন ভাতা পরিশোধেও চাপের মুখে পড়বেন অনেক উদ্যোক্তা। একই সঙ্গে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়েও আছে উদ্বেগ। কোনো নির্দিষ্ট আমার মেম্বারের যদি অর্ডার ক্যান্সেল হয় তাহলে সে দেউলিয়া হয়ে যেতে পারে। অর্ডার যদি এয়ার ফ্রেটে কনভার্ট হয় সে দেউলিয়া হইতে পারে। আবার যদি কোনো নির্দিষ্ট মেম্বার বাইরের সাথে নেগোশিয়েট করে যদি শিপমেন্টের এক্সটেন্ডেন্ট করে করতে পারে তাহলে বেঁচে গেল। বারংবার গ্যাসের কারণে আমাদের প্রোডাকশন ডিসরাপশন হচ্ছে, সময় মতো শিপমেন্ট করতে পারতেছি না। এইটাতে করে বায়ারা আনকমফোর্টেবল সিচুয়েশনে যাচ্ছে। তখন বায়ারা হেসিটেট করছে যে বাংলাদেশে এই সমস্যা যদি ক্রনিক থাকে তাহলে এইখানে অর্ডার প্লেসমেন্ট না করে অন্য দেশে প্লেসমেন্ট করা চেষ্টা একটা অনেক বায়ারের চলে আসছে। উৎপাদন ধরে রাখতে উদ্যোক্তাদের নানামুখী প্রচেষ্টা দৃশ্যমান। জোরতালি দিয়ে সংকটের এই সময় শেষ করার উদ্যোগ নিয়েছে বেশিরভাগ শিল্প মালিক, কিন্তু দীর্ঘ সময় এমন সংকটে টিকে থাকা কঠিন, কারণ সুবিধাজনক অবস্থানে এখন প্রতিযোগী দেশ। এয়ার শিপমেন্ট করা মানে হচ্ছে টোটাল ভ্যালুর 50 থেকে 60% নাই, আর যদি ডিসকাউন্ট করতে হয় মিনিমাম 25 থেকে 30% ডিসকাউন্ট করতে হবে। তার মানে দুইটাই আমাদের বিশাল একটা লস। তাহলে এই লসের দায়টা কে নিবে? এই মাসের বেতন দেওয়ার জন্য অগাস্ট মাসের প্রথম সপ্তাহে একটা সফট লোন যদি দেওয়ার ব্যবস্থা করে বাংলাদেশ ব্যাংক বা শিডিউল ব্যাংকগুলির মাধ্যমে, এটা বিশাল উপকার হবে রপ্তানিকারকদের জন্য, কারণ এই মাসের বিশাল একটা রপ্তানি কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে আমাদের। শুধু পোশাক খাতি নয়, জ্বালানি সংকটে উৎপাদনমুখী বিভিন্ন খাতের এখন ত্রাহি দশা। কার্যকর পদক্ষেপ না নিলে তৈরি হতে পারে সামাজিক সংকট। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। প্রতিবেদন দেখছিলাম। গ্যাস সংকটে আরও খবরাখবর আপনাদের জানাতে চাই সহকর্মীদের কাছ থেকে। প্রথমে নরসিংদীতে যুক্ত হব, সেখানে গ্যাস সংকটের কারণে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন। এ বিষয়েই খোঁজখবর রাখছেন সহকর্মী আইয়ুব খান সরকার। আইয়ুব, দেখতে পাচ্ছি আপনাকে। শিল্প কারখানায় গ্যাস সংকটের প্রভাব কতটা পড়েছে একটু জানাবেন বিস্তারিত করে। ছোঁয়া বরাবরের মতো আজকে কিন্তু প্রায় তাদের মালিক পক্ষের কথা অনুযায়ী যে তারা জানিয়েছেন যে আজকে 2 সপ্তাহ ধরে এই গ্যাস সংকটের কারণে যে সমস্যাটায় তারা ভুগছেন। আমি রয়েছি নরসিংদী শহরের চোয়ালা এলাকায়। এখানে কিন্তু একটি গ্যাস বয়লার কারখানায় আমি রয়েছি। আমি যদি একটু দেখাতে চাই আপনাকে যে এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে গ্যাসের যে চাপটি রয়েছে সেই গ্যাসের চাপ এবং বিদ্যুৎ, পাশাপাশি এই কাপড়গুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, এখানে বয়লিং করা হচ্ছে, সাইজিং করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সাইজিংয়ের যে গ্যাসের বয়লার চালিত যে মেশিনটি রয়েছে এটি কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। আর এখানে তারা আমাকে জানিয়েছেন যে আসলে গ্যাসের চাপ এতটাই কম যে এখানে 1 PSI তারা পাচ্ছেন। আর গ্যাস কর্তৃপক্ষের সাথে আসলে আমি কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছেন যে আসলে যে বর্তমানে যে সংকট চলছে সেটি জাতীয় পর্যায়ের, যার কারণে তারা আসলে সঠিকভাবে কোনো দিন তারিখ নির্দিষ্টভাবে তারা আসলে জানাতে পারেননি যে এই সংকটের সঠিক সমাধান আসলে কবে হচ্ছে, কবে পাবেন এই শিল্প কারখানার মালিকরা সেই গ্যাস, সেই প্রতীক্ষায়ও কিন্তু মালিকরা রয়েছেন। আর এই গ্যাস সংকটের ফলেই কিন্তু এই জনজীবনেও এখানে তারা চরম সংকটের মধ্যে রয়েছে। বাসাবাড়িতেও গ্যাস সংকট, সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস সংকট রয়েছে। আর পাশাপাশি হচ্ছে যে
এই গ্যাস সংকট যত দীর্ঘ হচ্ছে এই কাপড় উৎপাদনের হারও কিন্তু কমছে। আর ছোঁয়া এইভাবে যদি আসলে গ্যাস সংকটের সমাধান না হয় তাহলে কাপড় উৎপাদন দিন দিন নিম্নতে চলে যাবে এবং কাপড়েরও বড় একটি সংকট তৈরি হবে এবং কাপড় উৎপাদনে তাদের খরচটাও বেড়ে যাবে। সৃষ্টি হচ্ছে। অনেক ধন্যবাদ আয়ুব। এবার আমরা একটু সাভারের খবর জেনে আসতে চাই সহকর্মী মাহফুজুর রহমান নিপুর কাছ থেকে। নিপু, সিএনজি পাম্পগুলোর কি অবস্থা, চাহিদা মতো গ্যাস মিলছে কিনা? বেশ কয়েকদিন আগে সেখানে প্রেশার ছিল কম, এখন কিন্তু একেবারে শূন্যের কোথায়। আমি যে সিএনজি পাম্পগুলোতে তারা কিন্তু এখন একেবারে গ্যাসের যে মেশিন সেটি বন্ধ করে বসে আছেন, তারা বিদ্যুৎ করছেন। আর তারা শূন্য দিয়ে চাপ না থাকায় তারা কিন্তু তারা একেবারে বন্ধ করে রেখেছেন সিএনজি পাম্পগুলো। তবে প্রতিটি পাম্পে কিন্তু যানবাহনের যে বিদ্যুৎ সারি সেটি কিন্তু আমরা দেখছি সবচেয়ে বিভাজন করেছে যেসব যানবাহনগুলো সিএনজি চলাচল করে সেসব যানবাহনগুলো কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে আছে গ্যাসের অপেক্ষায়। আসলে গ্যাস কখন আসবে, কখন এই সমস্যার সমাধান হবে, এই বিষয়ে কিন্তু চিন্তা করতে আমাদেরকে জানাতে পারেনি। আমি সকাল থেকে কথা বলেছি সাভার এবং আশুলিয়ার কাছে যে অফিস রয়েছে জোনাল অফিস, তাদের সঙ্গে সেসব কর্মকর্তারা বলছেন আসলে কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে এই বিষয়টি তারা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। তবে তারা বলছেন যে এটি রাষ্ট্রীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, শুধু সিএনজি পাম্পের যে প্রভাব পড়েছে এমনকি নয়, তিতাস গ্যাসের যে বিষয় জানিয়ে রাখি, শুধু সিএনজি পাম্পের যে প্রভাব পড়েছে এমনকি নয়, তিতাস গ্যাসের যে সংযোগ রয়েছে অর্থাৎ বাসাবাড়ি আর শিল্প প্রতিষ্ঠান সব ক্ষেত্রেই আমরা দেখেছি ভোগান্তির শেষ নেই। শিল্প প্রতিষ্ঠানের বেশ কয়েকজন উদ্যোক্তার সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে দিনে দিনে গ্যাসের পরিস্থিতি যে অবনতি হয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু বেশ দুশ্চিন্তায় রয়েছেন। এছাড়াও আবাসিক গ্রাহক যারা রয়েছেন তারা বলছেন একেবারে গ্যাসের প্রেশার না নেই বললেই চলে, যার ফলে ভোগান্তিও কিন্তু তাদের চরমে। তো সবকিছু মিলে বলতে পারি যে এই সাভারের আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প কোনো গ্যাসের গ্রাহকরাই কিন্তু ভালো অবস্থানে নেই। এই বিষয়ে কিন্তু তারা বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। তো এই হচ্ছে সাভারের সবশেষ চিত্র। অনেক ধন্যবাদ নিপু আপনাকে। জুলাই আন্দোলনে কারো হারিয়েছে হাত, কারো পা বা শরীরের অন্যান্য অঙ্গ। এখনও সেই ক্ষত আর যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন শত শত মানুষ। অভ্যুত্থানের উত্তাল সেই দিনগুলো তাদের এখনও তাড়া করে বেড়ায়। আন্দোলনে ছাপিয়ে পড়া তেমনি দুই যোদ্ধার গল্প শোনাবেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। গুলি, টিয়ারশেল আর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তাল রাজধানী সহ সারা দেশ। 24 জুলাইয়ে আন্দোলনের এক একটি দিন এক এক রকম বিভীষিকার। মালিবাগের আমিনুল ইসলাম ইমন, রংপুরের আবু সাইদ সহ 6 শিক্ষার্থীর প্রাণ যাওয়ার পর যারা আর ঘরে বসে থাকতে পারেননি তাদেরই একজন। শুধু অনুভূতি একটাই হয়েছিল যে অন্তত অঙ্গ দিয়েছি কিন্তু দেশকে তো মুক্ত করেছি। পরের দিনগুলোতে নিজ এলাকায় আন্দোলন সংগঠিত করেন, সবাইকে নিয়ে বুক পেতে দাঁড়ান রাজপথে। 20 জুলাই তার পায়ে নির্মমভাবে গুলি চালায় পুলিশ। ঠিক মালিবাগ রেলগেটে যখন আমি পৌঁছাই, 3টা হাইস এসে পিছন থেকে আমার ব্যবহৃত যে মোটরসাইকেল রয়েছে ঠেকিয়ে আমাকে রাইফেল দ্বারা গুলি করে এবং একদম ঠিক হিন্দি ফিল্মের স্টাইলে আমি যখন ঘাড় ঘুরিয়ে দেখলাম তারা আমাকে 3টা হাইস থেকে নেমেই পুলিশ পরিহিত পোশাক, সিভিলে শুধু পুলিশের সোয়েটার ছিল, জ্যাকেটটা ছিল, তারা আমাকে যেভাবে গুলি করতেছে 6-7টা পড়ে গেছে। আমার হেলমেটে প্রথম গুলি লাগে, তো আমি পড়ে যাই। পড়ে গেলে যখন বাইক নিয়ে পড়ে যাই তখন আমাকে ডান পায়ে ঠেকিয়ে গুলি করে। রামপুরা, বাড্ডা, কুড়িল, আফতাবনগর এলাকা পুরো জুলাই জুড়ে ছিল আরেকটি হটস্পট। সেখানকার একজন তামিম ইকবাল রাজপথে বারবারই টার্গেট হয়েছিলেন পুলিশের। কয়েক দফা মার ধরে গুরুতর জখম হয় তার কোমর, মেরুদণ্ডে। অন্য সব আহতদের মতো তিনিও চিকিৎসাধীন, যা হয়তো চালিয়ে যেতে হবে সারাটা জীবন। আমার উপরে যেভাবে পৈশাচিক এবং বর্বর নির্যাতন পুলিশ চালিয়েছিল, এর ফলে কিন্তু আমার কোমর ভেঙে যায় এবং আমার কোমরের 4 নাম্বার 5 নাম্বার ডিস্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেদিন কোনো মতে পুলিশের হাত থেকে রক্ষা পেয়ে আমি আমার বাসা পর্যন্ত যাই। আন্দোলনে যখন হেলিকপ্টার থেকেও ছোড়া হচ্ছিল গুলি, তখন কিভাবে নিজেদের রক্ষা করত আন্দোলনকারীরা? অচেনারাও কিভাবে পরম বন্ধু হয়ে গিয়েছিল? গুলিবিদ্ধ কে কাকে টেনে নিয়ে গেছে হাসপাতালে, সে স্মৃতি বহু মনে। কিছুক্ষণ পরেই আপনার হেলিকপ্টার আসলো, র্যাবের হেলিকপ্টার আমাদের মাথার উপরে। তখন আমরা একদম রাস্তার মাঝখানে ছিলাম, মনে হয়েছিল
মানে জীবন বুঝে আজকে এখানেই শেষ হয়ে যাবে। কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম, এদিকে যাব না ওইদিকে যাব, মানুষ ছুটাছুটি শুরু করেছে, উপর থেকে এলোপাতারি গুলি। 2 বছর পেরিয়ে শরীরের ক্ষতর মতোই এই মানুষগুলোর মাঝে রয়ে গেছে জুলাইয়ের স্মৃতি, যা থাকবে আমৃত্যু। চরম আত্মোৎসর্গ করা এসব ব্যক্তি চান দেশের শান্তি, গণতন্ত্রের মুক্তি। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। 24-এর গণঅভ্যুত্থানে রাজপথে যখন লাখো মানুষ, তখন আন্দোলন দমাতে ইন্টারনেটকেই হাতিয়ার করেছিল আওয়ামী লীগ সরকার। হোয়াটসঅ্যাপ ও ইমেইলে নির্দেশ দিয়ে ধাপে ধাপে বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট। প্রথমে 5টি বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ, পরে 55টি বিশ্ববিদ্যালয় এলাকা এবং শেষ পর্যন্ত পুরো দেশেই ইন্টারনেট ব্ল্যাকআউট। সরকারের সেই সিদ্ধান্তের নেপথ্যে নির্দেশনা ও প্রক্রিয়া কী ছিল তা পরে উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। দেশজুড়ে ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে। এক পর্যায়ে সরকার আন্দোলন দমানোর কৌশল হিসেবে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেয়। কয়েক ধাপে চলে এই প্রক্রিয়া। হঠাৎ ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় কে কোথায় কিভাবে আছে খোঁজ পাচ্ছিল না স্বজনেরা। তবে শেখ হাসিনা সরকারের আইসিটি প্রতিমন্ত্রীর বক্তব্য ছিল ভিন্ন। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এরপর অফলাইনে থাকা মানুষকে আর আটকে রাখা যায়নি। ইন্টারনেট যোগাযোগ বন্ধের ষড়যন্ত্রে আন্দোলন আরও তীব্র হয়। সরকারের দাবি ছিল রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের আগুন এবং বিভিন্ন স্থানে ফাইবার অপটিক নেটওয়ার্কে নাশকতার কারণেই ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। সেই ব্যাখ্যাও পরে প্রশ্নের মুখে। বাস্তবে কি হয়েছিল সেই ভবনে? 2024 সালের 18 জুলাই সেদিন বিক্ষুব্ধরা আগুন দিয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে। তারপরেই সড়কে থাকা গাড়িগুলো পুড়ে যায় এবং সেই আগুনেই ক্ষতিগ্রস্ত হয় এই ইন্টারনেট কেবলগুলো। কিন্তু তার কারণে কি এই পুরো বাংলাদেশের ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে? এই খাজা টাওয়ারের ইন্টারনেট প্রোভাইডাররা কি বলছেন সেটি আমরা জানতে চাই। যে ফাইবার অপটিক্যাল কেবল আছে ওই কেবলগুলো পুড়ে যায়। ওই কেবলগুলো পুরার কারণে হয়তো নেটওয়ার্ক অফ ছিল আর কি, যার কারণে হয়তো অনেকে ভাবছে যে যেহেতু খাজা টাওয়ারের ডাটা সেন্টার আছে, হয়তো এই খাজা টাওয়ারে আগুন লাগার কারণে হয়তো ডাটা সেন্টার পুড়ে গেছে, এই কারণে নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি খাজা টাওয়ারে কোনো আগুন লাগেনি। তবে এসব নানা কলাকৌশল কাজে আসেনি পতিত সরকারের। গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। সরকার পরিবর্তনের পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে উঠে আসে ইন্টারনেট বন্ধের প্রকৃত কারণ। প্রতিবেদনে বলা হয়, খাজা টাওয়ারের ডাটা সেন্টারে আগুন লাগার সঙ্গে দেশব্যাপী ইন্টারনেট বন্ধ হওয়ার কোনো সম্পর্ক পাওয়া যায়নি। তদন্তে আরও উল্লেখ করা হয়, ইন্টারনেট বন্ধের নির্দেশ প্রশাসনিকভাবে দেয়া হয়েছিল এবং তৎকালীন প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের মৌখিক নির্দেশনার কথাও উঠে আসে। কবে, কোথায়, কিভাবে ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয়া হয়েছিল এসবই উঠে আসে তদন্ত প্রতিবেদনে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিগতভাবে পুরো নেটওয়ার্ক একসঙ্গে অচল হয়ে যাওয়ার ঘটনা এবং প্রশাসনিক নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা দুটি ভিন্ন বিষয়। আমরা দেখেছি আভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে সুপরিকল্পিত উপায়ে ইন্টারনেটটা শাটডাউন হয়েছে। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের অডিও কল কথোপকথন, হোয়াটসঅ্যাপ মেসেজিং এবং দায়িত্বপ্রাপ্ত বিটিআরসি সহ অন্যান্য স্টেক হোল্ডাররা একটা সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নির্দেশিত হয়েছিল মূল যে আমাদের গেটওয়ে সেটা কিভাবে শাটডাউন হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রীয় নিরাপত্তার প্রয়োজন আর নাগরিকের ডিজিটাল অধিকারের মধ্যে সমন্বয় থাকা জরুরি মনে করেন তিনি। কোনো নির্বাহী আদেশে ইন্টারনেট বন্ধ হবে না, এই আইনটি রয়েছে। যদিও তৎকালীন সরকার ও সময় 24-এর সময় তারা দেশের জরুরি প্রয়োজনে যদি রাষ্ট্র মনে করে থাকে সেক্ষেত্রে তারা ইন্টারনেট বন্ধ করতে পারবে বিধায় তারা এই একটা ক্লজ রেখেছিল, যেটি কিন্তু বিলুপ্ত ঘোষণা হয়েছে। সেটি এখন অধ্যাদেশ আকারে এসেছে এবং আইন আকারে সেটা অপরিবর্তিত রয়েছে। সুতরাং ভবিষ্যতে সরকার কখনো আইনের দোহাই দিয়ে এই জাতীয় মৌলিক অধিকার ইন্টারনেট সেটাকে আর বন্ধ করতে পারবেন না। একই সঙ্গে আইনি ও নীতিগত সুরক্ষা দরকার বলেও মনে করেন এই আইসিটি বিশেষজ্ঞ ও প্রসিকিউটর। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নিজেদের আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে এক ভিডিও বার্তায় তিনি বলেন, দেশটা আমাদের সকলের, সকলে মিলে ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমেই দেশের জন্য বড় কিছু করতে সক্ষম হওয়া সম্ভব। আমরা যদি
আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার কোনো সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি আরও বলেন, বোমা পাওয়ার বিষয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই। একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। আশুলিয়ায় বোমার ব্যাগ পাওয়া নিয়ে মন্ত্রী বলেন, এসব বিষয়ে তদন্ত চলছে। দেশে উগ্রবাদী তৎপরতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এ সময় সাবেক আইজিপি বেনজির ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ের আদালত বেনজিরকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে। কেন তাকে জামিন দেওয়া হয়েছে জানতে সরকার নিযুক্ত ল ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তবে বেনজিরের কাছে কয়েকটি দেশের পাসপোর্ট আছে বলেও ধারণা করা হচ্ছে। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভুইয়া। জেলা প্রশাসন জানায়, সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক। এ সময় ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান, আব্দুল হালিমকে বরখাস্ত করেন তিনি। অবশেষে সংকোচনমূলক মুদ্রানীতি থেকে কিছুটা সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। কমানো হয়েছে নীতি সুধার। বিনিয়োগ ও কর্মসংস্থানে গতি ফেরাতে 0.50% কমিয়ে নীতি সুধার 9.5% নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থা বলছে, এর ফলে ঋণের সুধার কমবে, যা বিনিয়োগে উৎসাহিত করবে উদ্যোক্তাদের। যদিও অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকটের সমাধান না হলে পূরণ হবে না নতুন বিনিয়োগের আশা। নিত্যপণ্যের দাম বাড়লে বেকায়দায় পড়ে নিম্ন আয়ের মানুষ, হিসাব মেলে না আয় ব্যয়ের। তাই উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে টাকার যোগান কমানোর উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। কয়েক দফা বাড়িয়ে নীতি সুধার নিয়ে যাওয়া হয় 10%। এতে কিছুটা কমে মূল্যস্ফীতি, 2 অঙ্ক থেকে নেমে আসে 1 অঙ্কের ঘরে। যদিও গেল কয়েক মাস ধরে তা আবারও বাড়তে শুরু করেছে। এদিকে মূল্যস্ফীতি কিছুটা কমলেও এর নেতিবাচক প্রভাব পড়ে বেসরকারি খাতের ঋণ প্রবাহে। মে মাসেও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল 5%-এর নিচে, যা গেল কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। এমন অবস্থায় প্রায় 2 বছর পর কঠোর মুদ্রানীতি থেকে কিছুটা সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতে গতি ফেরাতে 0.50% কমিয়েছে নীতি সুধার। মূলত শিল্পায়ন, কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্যকে সম্প্রসারণ করা এবং এটাকে উৎসাহ দান। ব্যাংক ঋণে সুদের হার শিল্পায়নের ক্ষেত্রে এই মুহূর্তে একটা বড় বাধা। এই বাধাকে যাতে দূর করা যায়, যাতে লেন্ডিং রেটের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ হচ্ছে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা, কিন্তু তার আগে যে বিশাল বেকারত্ব, যে শিল্প এবং ব্যবসা প্রসারের যে স্থবিরতা, এটা কাটিয়ে ওঠাটা প্রধানত ফোকাস হবে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরাও। তারা বলছেন, বাজার ব্যবস্থা ঠিক না করে শুধু সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, এটি প্রমাণিত। তবে নীতি সুধার কমানোই বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির আশা কতটা পূরণ হবে তা নিয়ে সন্দেহ আছে তাদের। বলেন, জ্বালানির অনিশ্চয়তা দূর না হলে নতুন বিনিয়োগে আগ্রহী হবে না উদ্যোক্তারা। নতুন বিনিয়োগ না আসার পেছনে দুটো কারণ। একটা হচ্ছে আমাদের অবকাঠামো স্বল্পতা, আপনার এনার্জি সিকিউরিটিটা আমাদের ব্যাহত হয়েছে।
আর গ্যাস পাচ্ছি না, বিদ্যুৎ সেবা পাচ্ছি না, এবং পোর্ট ফ্যাসিলিটি থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু আমাদের কস্ট অফ ডুইং দ্য বিজনেস বেশি। কিন্তু ওভারঅল যে স্থবিরতা চলছে, সেই স্থিরতা না কাটিয়ে উঠতে পারলে কিন্তু কর্মসংস্থান নতুন করে সৃষ্টি হওয়ার সুযোগ সৃষ্টি হয়নি। এই মুহূর্তে প্রাইভেট সেক্টর ক্রেডিট ডিমান্ড শুধু ইন্টারেস্ট রেট কমিয়ে বাড়ানো যাবে না, কারণ মূল সমস্যা হয়ে গেছে এনার্জি। সুতরাং আমার যদি এনার্জি সাপ্লাই আনইন্টারাপ্টেড না হয় বা মিনিমাম লেভেলটা না থাকে, তাহলে তো প্রোডাকশন মেনটেন করাটা ডিফিকাল্ট। তাহলে ফাইন্যান্স নিয়ে কি করবে? তো সেই দিক থেকে চিন্তা করলে এই যে 0.5% কমিয়েছে, তাতে হয়তো ইনফ্লেশনের এমন কোনো বড় ক্ষতি হবে না, কিন্তু ক্রেডিট ডিমান্ড বাড়বে নাকি সেটা নিয়ে সন্দেহ রয়ে যায়। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়বে কিনা তা নির্ভর করছে ব্যবসার পরিবেশ এবং ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনার উপর। তবে সুদের হার কমায় নিয়ন্ত্রণের বাইরে থাকা মূল্যস্ফীতির উপর নতুন চাপ তৈরি করতে পারে বলেও আশঙ্কা আছে অনেকেরই। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে যে খবরটি আপনাদের জানাচ্ছিলাম, গাজীপুরের কাশিমপুরে ভূমি অফিসের নানা অনিয়মের অভিযোগে সব কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে সাময়িকভাবে। আমরা আপডেটটা জানার চেষ্টা করব। গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, এই যে কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হলো, পুরো ঘটনাটি একটু আপনার মাধ্যমে জানতে চাই। সকাল ঠিক 10টার পরপরই যখন আসলে বিভিন্ন কর্মকর্তার বিভিন্ন কাজে থাকে, ঠিক তখনই এই গাজীপুরের কাশিমপুরের ভূমি অফিসে হঠাৎ করে অভিযান চালায় গাজীপুর জেলা প্রশাসন। এরপর থেকে কিন্তু যে বিষয় দেখেছি আমরা, যে এখানে কিন্তু আসলে উঠে পড়ে বসেছে এখানে কর্মকর্তারা। তাদের যে বিভিন্ন অনিয়ম দুর্নীতি সেটি হাতে নাতে জেলা প্রশাসন এসে পেয়েছে। এরপরে এখানে আমরা যে বিষয় জেনেছি যে এখন পর্যন্ত 4 কর্মকর্তাকে এখানে আসলে তাদেরকে সাময়িকভাবে এখানে বরখাস্ত করা হয়েছে। এরপর এই ভূমি অফিসটি টোটালি বন্ধ করার দিয়ে সকল কর্মকর্তারা তারা গাজীপুর সদর ডিসি অফিসে যাচ্ছে। সেটি আসলে যে বাকি যে কর্মকর্তাগুলো রয়েছে তারা কিন্তু আসলে এখানে সেবা দেওয়ার কথা ছিল। এখানে আমরা দেখেছি বেশ অনেক কর্মকর্তারা আসলে সেবা নিতে আসছিল, তারা মূল ফটক বন্ধ থাকার কারণে আসলে এখানে কেউ আসলে সেবা নিতে পারছে না। অর্থাৎ আমরা একাধিক সেবা গ্রহীতারা আসছিল, তারা বলছিল তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কেউ আসলে ব্যাংকে তাদের কাগজ সাবমিট দেওয়ার শেষ তারিখ এমনটাই জানিয়েছিল। তবে আজকে তারা সেবা নিতে পারছে না, যে জন্য তারা দুঃখ প্রকাশ করে তারা এখান থেকে চলে গেছে। তবে এখানে আমরা যে বিষয়ে এখন পর্যন্ত তথ্য পেয়েছি যে ভূমির যে নায়েব এবং সহকারী সহ মোট 4 জনকে সাময়িকভাবে বরখাস্ত করা দেওয়া হচ্ছে। একই কেন্দ্র করে কিন্তু আসলে পুরো ভূমি অফিসটি কিন্তু এখন বন্ধ রেখেছে। আমরা এখান থেকে জেলা প্রশাসন শেষ করে, অর্থাৎ অভিযান শেষ করে তিনি গাজীপুরের কালিয়াকৈর সখীপুরে একটি ভূমি অফিসে গেছে। সেখানেও আসলে অনিয়ম দুর্নীতি পেয়েছে। বেশ অনেক কর্মকর্তাদের তালিকা করা হয়েছে। সেই তালিকাগুলো হয়তোবা আমরা আরও কিছুক্ষণ পরে বিস্তারিত আসলে কতজন হয়েছে সেটি জানাতে হবে। তো প্রাথমিকভাবে আমরা যে বিষয় জেনেছি যে কাশিমপুর যে ভূমি অফিসটি হচ্ছে সেখান থেকে 4 জন কর্মকর্তাতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আপডেটটা জেনে নিলাম, অনেক ধন্যবাদ পলাশ আপনাকে। চীনের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও সরবরাহ ব্যবস্থায় নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে বীজ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী 50 বছরে বাংলাদেশ চীন সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। চীনের উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাইল ফলক বলেও উল্লেখ করেন। এ সময় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়নের পাশাপাশি দুই দেশের উন্নয়ন কৌশল আরও সুসংহত করতে ঢাকা ও বেইজিং একমত হয়েছে। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা, মোংলা বন্দরের আধুনিকায়ন এবং চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এগিয়ে নেওয়ার বিষয়েও দুই দেশের মধ্যে ইতিবাচক অগ্রগতি রয়েছে বলে উল্লেখ করেন তিনি। The recent high-level engagements, as I mentioned, between our two countries, including the announcement of a China-Bangladesh community with a shared future in the new era, have elevated our bilateral relations to a new stage, to a new height altogether. It is a good opportunity for us to share with each other your understanding and your suggestions how to enhance our cooperation and to bring more benefits to both our peoples, and how to enhance our capacity in governance.
চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সহ যে কোনো টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা না দেওয়ার দাবিতে বন্দর অভিমুখে পদযাত্রা করেছে বন্দর রক্ষা কমিটি। সকালে নগরীর আগ্রাবাদ মোড় থেকে শুরু হয় পদযাত্রা। বারিক বিল্ডিং মোড়ে পৌঁছলে তাদের আটকে দেয় পুলিশ। এর আগে একই দাবিতে আগ্রাবাদ মোড়ে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। দাবি আদায়ে আগামী 15 আগস্ট নগরীতে সামরিক কনভেনশনের ঘোষণা দেন তারা। শ্রমিক নেতারা বলেন, স্বয়ংসম্পন্ন বন্দর কোনোভাবেই কোনো বিদেশি প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়া যাবে না। বিদেশি প্রতিষ্ঠান আসলে বন্দরের পাশে থাকা ইপিজেড, ইস্টার্ন রিফাইনারি সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাগুলো নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলেও দাবি তাদের। এর আগেও একই দাবিতে নানা কর্মসূচি পালন করেছে সংগঠনটি। দেশে হঠাৎই অস্থির চালের বাজার। কয়েকদিনের ব্যবধানে চিনিগুড়া চালের দাম কেজিতে বেড়েছে 70 থেকে 85 টাকা। ঊর্ধ্বমুখী সরু চালের দরও। অভিযোগ, অবৈধ মজুদের মাধ্যমে ফায়দা লুটছেন হাতে গোনা কিছু মিলারও ব্যবসায়ী। শফিক ছোটনের রিপোর্ট আর ছবি তুলেছেন সাব্বির হোসেন। চালের দর নিয়ে চরম অস্বস্তিতে ভোক্তা, বিশেষ করে চিনিগুড়া ও সরু চালে অস্থিরতা বাড়ছেই। উৎপাদন স্বাভাবিক আছে, তবুও গেল 15 দিনে নওগাঁর পাইকারি মোকামে সুগন্ধি চিনিগুড়া চালের দর কেজিতে বাড়ানো হয়েছে 65 থেকে 70 টাকা। কদিন আগেও 70 টাকার নিচে পাওয়া গেছে কাটারি নাজির, আর এখন সেই চাল কিনতে হচ্ছে 80 টাকায়। কোনো উৎপাদন কম নাই, কোনো কিছুতে শর্টেজ নাই, ঘাটতি নাই, কমতি নাই। আপনি বাজারে গেলেই এখন কোনো দিনই বলতে পারবেন আপনি এটা জিনিস চাইছেন, এটা পাননি। উৎপাদন পর্যায়ে আমাদের কোনো সমস্যা নেই। আপনার উৎপাদন পরবর্তী যে সময়টা, মার্কেটিং, এই জায়গাটি আরও ডেভেলপ করা দরকার। চিনিগুড়া চালের দামটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, আর যেটা খোলা চিনিগুড়া চাল সেটা মোটামুটি 200 টাকার আশেপাশে বিক্রি হলো। প্যাকেটজাত চালের দাম প্রায় 220 থেকে 30 টাকা। তথ্য বলছে, গেল বছর এই সময় ভালো মানের সুগন্ধি চিনিগুড়া চালের দর ছিল সর্বোচ্চ 135 টাকা। কাটারি নাজির 65 থেকে 70 টাকায় পাওয়া গেছে। অন্যান্য চালের দরও বর্তমান দরের চেয়ে অন্তত 12 থেকে 15 টাকা কম ছিল। মিলারদের কাছে প্রশ্ন, চলতি মৌসুমে কেন অস্থিরতা তৈরি হলো? বাজারত যদি ধান খরিদ দেওয়া হয়, আমি নেব 2 গাড়ি ধান, সে হয়তো 2 দিনই পাচ্ছি 1 গাড়ি ধান। ধান দিয়ে শর্ট। কাটারি, মজ্জিম জাতের ধানগুলো, তারপর 90, গোল্ডেন, এগুলো আতবের কারণে দামটা বৃদ্ধি হয়ে গেছে। সাধারণ মিলারদের অভিযোগ, হঠাৎই চিনিগুড়া চাল রপ্তানির সুযোগ পেয়ে ফায়দা লুটছেন কর্পোরেট ও পুঁজিপতি মিলাররা। বঞ্চিত হচ্ছেন কৃষক, ঠকছেন ভোক্তা। এই মুহূর্তে কৃষক ভাইদেশে বড় বড় মিল মালিকরাই অধিক পরিমাণ লাভবান হচ্ছে। ম্যাক্সিমাম ধানগুলো তাদের হাতে রয়েছে, তারা হচ্ছে কম দামে ধান কিনেছে, এখন বেশি দামে হচ্ছে এক্সপোর্ট করতে পারছে। ধান চালের বাজারের এই অস্থিরতার লাগাম টানতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। এবার রাম মন্দিরের অনুদান চুরির কেলেঙ্কারি নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি। পার্লামেন্ট চত্বরে অভিনব প্রতিবাদের জেরে ভগবান রামকে অপমানের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও স্বতন্ত্র এমপি পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বিজেপির সমালোচনার মুখেও পড়েছেন তারা। এমনকি ঘটেছে পাপ্পু যাদবকে লক্ষ্য করে জুতা ছোড়ার ঘটনাও। এদিকে বিরোধীদের অভিযোগ, নিজেদের কেলেঙ্কারি চাপা দিতেই অহেতুক অভিযোগ তুলছে নরেন্দ্র মোদীর দল। দিল্লিতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন চলাকালে হামলার শিকার ভারতের স্বতন্ত্র এমপি পাপ্পু যাদব। তাকে লক্ষ্য করে ছোড়া হয় জুতা। অভিযুক্তের দাবি, ভগবান রামকে অপমান করার প্রতিবাদে এই পদক্ষেপ। পরে অবশ্য পাপ্পুর সমর্থকরা তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে। ঘটনার সূত্রপাত চলতি সপ্তাহে পার্লামেন্ট চত্বরে পাপ্পু যাদবের এক ব্যতিক্রমী প্রতিবাদ ঘিরে। রাম মন্দিরে ভক্তদের অনুদানের অর্থ চুরির বিরুদ্ধে প্রতীকী ব্যঙ্গনাটক করেন পাপ্পু। গেরুয়া পোশাক পরে বসে পড়েন দান বাক্স নিয়ে। সেখানে অর্থ দান করতে দেখা যায় পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে। এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস ও বিরোধী এমপিদের তুলোধুনো করছে বিজেপি নেতারা। তুলেছে ভগবান রামকে অপমান করার অভিযোগ। এমনকি রাহুল ও পাপ্পুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে দুই পাপ্পু পার্লামেন্ট চত্বরে নিজেদের কার্যকলাপের মাধ্যমে সনাতন ধর্ম ও সাধু সন্তদের অপমান করেছেন। গেরুয়া পোশাক পরে তারা এই কাজ করছে। আমাদের দেশের জন্য এটি দুর্ভাগ্যজনক যে ভোট পাওয়ার স্বার্থে কংগ্রেস বা সমাজবাদী পার্টির মতো রাজনৈতিক দলগুলো সনাতন ধর্মকে কলঙ্কিত করছে। সনাতন ধর্মের মানুষের প্রতিশোধ নেবে।
जो वोट के खातिर এদিকে বিরোধীদের অভিযোগ চুরির ঘটনাকে আড়াল করার পায়তারা করছে বিজেপি সরকার, আর তাই ব্যতিক্রমী প্রতিবাদকে ইস্যু বানানোর চেষ্টা চলছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর এবং পাপ্পু যাদবের ওপর হামলা দুটোই অন্যায়। এর থেকে এটা স্পষ্ট যে রাম মন্দিরের অনুদান চুরির সাথে জড়িতদের সরকার, আরএসএস এবং ভিএইচপি আড়াল করার চেষ্টা করছে। মন্দিরের অনুদান চুরির বিষয়টি অত্যন্ত গুরুতর। পাপ্পু যাদবের মতো একজন নির্বাচিত জনপ্রতিনিধি রাম মন্দির ইস্যুতে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। তার এই প্রতিবাদ নিয়ে আলোচনা হচ্ছে, অথচ যারা চুরির ঘটনার সঙ্গে জড়িত তাদের দেয়া হচ্ছে সুরক্ষা। রাম মন্দিরের অর্থ চুরির প্রতিবাদে বিভিন্ন রাজ্যেও বিক্ষোভ করছে কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলো। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।